লাস্ট ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি কোনটা দেখতে চান? গত দুই ম্যাচের মতোই সাইফ তামিম, নাকি তামিম সৌম্য, নাকি সাইফ সৌম্য? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে চলেছে। এখন পরিবর্তন আসার সম্ভাবনা যেখানে উঠেছে, তার মানে একমাত্র প্লেয়ারই বাকি থাকছেন সৌম্য সরকার। তিনি হয়তো একাদশে ঢুকতে চলেছেন বলে ওই যে বললাম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তাহলে প্রশ্ন ওটাই যে সৌম্য যদি একাদশে ঢোকেন তাহলে বাদ পড়বেন কোন ওপেনার, সাইফ হাসান নাকি তানজিদ তামিম? বাদ পড়বেন বলার থেকে বলা যায় যে বেশি শ্রেয় হবে কাকে বিশ্রাম দেয়া হবে। এই ক্ষেত্রে সম্ভবত সাইফ হাসান এগিয়ে থাকবেন ওই বিশ্রাম পাওয়ার ক্ষেত্রে। সাইফ হাসানের পারফরম্যান্স আর রিদমের যে বিষয়টা সেইটা মনে হচ্ছে এমন ধারণাই দিচ্ছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। গত দুই ম্যাচের কথা যদি বলি, সাইফ হাসান প্রথম ম্যাচে 4 রান করলেন, পরের ম্যাচে করলেন 12 রান। তবে গত ম্যাচে যে 12 রানটা তিনি করলেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, যদিও বৃষ্টি আসার আগেই তিনি আউট হয়েছেন, তো ওই জায়গাটাতে সাইফকে বেশ স্ট্রাগল করতে দেখা গেছে পাকিস্তানি পেসারদের বিপক্ষে, এবং স্ট্রাগল করতে করতেই কিন্তু তিনি আউট হয়েছেন। স্ট্রাগল করার আগে বা স্ট্রাগল করার সময়টা আপনারা দেখেছেন, একটা বল তার মুখে লাগছে, অর্থাৎ হেলমেটে, বেশ কিছু বলে তিনি বিট হচ্ছেন, যেটা দেখতে মনে হচ্ছিল সাইফের সমস্যা কিছুটা হলেও হচ্ছে। তো এই বিবেচনায় যদি কাউকে বিশ্রাম দিতে হয় সেটা সাইফ হাসান হতে পারেন সৌম্য সরকারের একাদশে ঢোকার পাথেয় হিসেবে। টপ অর্ডারের এই পরিবর্তন ছাড়া বাংলাদেশের ব্যাটিং অর্ডারে অন্য কোনো পরিবর্তনের আভাস বা সম্ভাবনা নেই বললেই চলে। বাকি জায়গাগুলো ফিক্সড বলা যায়। আর আরও একটা পরিবর্তন বোলারদের জন্য হতে পারে। তো সব মিলে বাংলাদেশের একাদশে আগামীকাল দুইটা পরিবর্তনের সম্ভাবনা বা আঁচ পাওয়া যাচ্ছে। তবে আলোচনাটা আসুক আগে সৌম্য সরকারের বিষয়ে। তিনি যদি খেলতে নামেন, তিনি কি চাপে থাকবেন? প্রশ্নটা কিন্তু সমীচীন। দুইটা ম্যাচ আপনি বসেছিলেন, একজন টপ অর্ডার ব্যাটসম্যান কিংবা একজন ওপেনার, তিনি তৃতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন যেখানে তিনি জানেন যে এটা এই সিরিজের শেষ ম্যাচ। তো এইখানে আবার তিনি যদি খারাপ করেন তাহলে একটা সম্ভাবনা থাকে তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হওয়ার সম্ভাবনা থাকে। এই এক ম্যাচে খারাপ করার প্রভাব পরবর্তী সিরিজগুলোতে পড়ার। যদি এই এক ম্যাচে, আগামীকালকের ম্যাচে সৌম্য সরকার খারাপ করেন, সামহাও সৃষ্টিকর্তা না করুক সৌম্য ভালো না করতে পারেন, তাহলে এমন হতেই পারে পরের সিরিজ যেটা আসতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ, সেখানে প্রথম ম্যাচের 11 থেকে আবার সৌম্য বাদ পড়লেন, অথবা সেই সিরিজের পুরো স্কোয়াড থেকে সৌম্য বাদ পড়লেন। সেই সম্ভাবনা যদিও কম মনে হচ্ছে, বাট ওই প্রথম সম্ভাবনার কথা যেটা বললাম সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কারণ সৌম্য সরকার ইতোমধ্যেই বিষয়টা দেখেছেন। কি দেখেছেন? সর্বশেষ সিরিজে তিনি হায়েস্ট রান স্কোরার, সর্বশেষ ম্যাচে তিনি 91 রান করেছিলেন, তার আগের ম্যাচে তিনি 45 রান করেছিলেন, সর্বশেষ ম্যাচে সাইফ হাসানের সাথে তিনি 170+ রানের জুটি গড়েছিলেন। সব কিছুই আভাস দিচ্ছিল তিনি সেটেলড একটা জায়গা হয়তো পেতে চলেছেন। যদিও পাকিস্তান সিরিজের শুরুতে দেখা গেল ভিন্ন কথা। ডানহাতি ব্যাটার সাইফকে রেখে ডানহাতি বামহাতি কম্বিনেশন করার জন্য সৌম্যকে বসিয়ে তানজিদ তামিমকে বাংলাদেশ দল ট্রাই করেছে। যদিও তানজিদ তামিমের কথা বলতে হয়, হ্যাঁ, তার ইনক্লুশন নিয়ে আসলে প্রশ্ন তোলার তো খুব বেশি জায়গা নেই, এবং তার ব্যাটিং এবিলিটি নিয়েও প্রশ্ন তোলার জায়গা নেই। প্রথম ম্যাচে টার্গেট ছোট ছিল, 114 রান পাকিস্তান করেছিল, 115 রানের টার্গেটে তানজিদ 67 রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে। তবে গত ম্যাচে যখন টার্গেটটা বড়, 275 রান, সেখানেই কিন্তু তানজিদ ফেল করলেন, 1 রান করলেন। তানজিদের রান তোলার সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই, প্রশ্নটা আসে তানজিদ যখন চেস করছেন বড় স্কোর, তখন তার স্কোর খুব কম হচ্ছে, ছোট ছোট ইনিংস হচ্ছে, কম রানে তিনি আউট হয়ে যাচ্ছেন। এই জায়গাতে হয়তো তার উন্নতি করার জায়গা রয়েছে। প্রশ্নটা ওখানেই যে ডানহাতি বামহাতি কম্বিনেশন কি পরের ম্যাচেও থাকবে বা রাখতে চাইবে ম্যানেজমেন্ট? আসলে এইটা একটা জানি না কেমন বিষয় হতে পারে, কারণ ডানহাতি বামহাতি কম্বিনেশন ভাবনাটা আনতে গেলে অনেক কিছুই তো আসলে চলে আসে। এমন নয় যে বিশ্বের সব দল সব রকমভাবে সব সিচুয়েশনে শুধু ডানহাতি বামহাতি কম্বিনেশন মেনটেন করেই খেলে। এটা কিছুটা হলো অ্যাডভান্টেজ দেয়, সেটা অস্বীকার করার জায়গা নেই। তবে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে ওই ডানহাতি বামহাতি কম্বিনেশন হয়তো ছাড় দিতেও হয়, সেটা হয়তো আগামী ম্যাচেই বাংলাদেশও দেখতে পারে। তানজিদ এবং সৌম্য ওপেন করতে পারে, দেখা যাক কি হয়। 11-এর আরেকটা চেঞ্জের কথা বলছিলাম, সেই চেঞ্জ
যাওয়ার আগে যেহেতু সেটা বোলারদের চেঞ্জ, ব্যাটিংয়ের আরও একটা দিক আলোকপাত করে যেতে চাই। গত ম্যাচে বাংলাদেশের টার্গেট যেখানে ছিল 275, সেখানে কিন্তু টপ অর্ডার ব্যর্থ হয়েছে বৃষ্টির আগে। শান্ত, তানজিদ, সাইফ হাসান তিনজন ভালো করতে পারেননি। সাইফ 12, তানজিদ 1, শান্ত 0 গেল। এরপরে নামলো বৃষ্টি, তখন উইকেটে ছিলেন লিটন দাস এবং আমি যদি ভুল না করি আফিফ হোসেন ধ্রুব কিংবা তাওহিদ হৃদয়। তো তারপরে যেটা হলো, বৃষ্টি পরে খেলা শুরু হলো, বাংলাদেশের টার্গেট চেঞ্জ হলো, খেলা 32 ওভারে নেমে এলো। সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশের ওই ডাউনফলের শুরু। কোথায় ডাউনফল? ব্যাটিং অর্ডারে। কেমন হলো? তাসের ঘরের মতো ভেঙে পড়লো। বাংলাদেশ নিজেদের শেষ 5টা উইকেট হারিয়েছে 19 রানে, বাংলাদেশ নিজেদের শেষ 6টা উইকেট হারিয়েছে 41 রানে। ভয়াবহ অবস্থা আসলে বলা যায়। আপনার সিচুয়েশন যতই কঠিন হোক, টার্গেট সামনে যত বড়ই হোক, কিংবা রান রেট বা আস্কিং রেট যত বেশিই হোক, এই যে 41 রানে 6টা, 19 রানে 5টা উইকেট হারানো, আসলে এটা কিন্তু ভয়াবহ ব্যাটিং দুর্দশা নির্দেশ করে। এই জায়গাতে বাংলাদেশের কাজ করতেই হবে। এবার পরিবর্তন, একাদশের পরিবর্তন। মনে রাখতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে হারলে বাংলাদেশ সিরিজ হারাবে, এই ম্যাচে জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। সেখানে কিছু নির্দিষ্ট প্লেয়ারকে নিশ্চয়ই বাংলাদেশ বোলিং বিভাগ থেকে বিশ্রাম দেওয়ার রিস্কটা নিতে চাইবে না। প্রথমত মুস্তাফিজুর রহমান, দ্বিতীয়ত রিশাদ হোসেন। আর একাদশে আসার জন্য বাইরের কন্টেন্ডার বোলার হিসেবে রয়েছেন তানভীর ইসলাম আর শরীফুল ইসলাম। তানভীর ইসলাম একাদশে আসলে কার জায়গাতে আসবেন? রিশাদ হোসেন। বাট রিশাদ গত ম্যাচেও 3 উইকেট পেয়েছেন, তিনি ইম্প্যাক্ট বোলার, তাকে হয়তো আগামী ম্যাচে রেস্ট দেওয়া হচ্ছে না বা হবে না। তানভীরকে খেলাতে হলে খুব সঙ্গত কারণে রিশাদেরই রেস্ট পাওয়ার কথা। গেল। সো রিশাদ যদি থাকেন, তানভীর আসছেন না। একটা মাত্র পরিবর্তনের শেষ সম্ভাবনা, সেটা হচ্ছে শরীফুল ইসলাম আসতে পারেন একাদশে। কার জায়গায়? তাসকিন আহমেদের জায়গায়। তাসকিন আহমেদকে বিশ্রামে রাখতে হতে পারে, তার ইনজুরি ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, তার রিদমেরও একটা বিষয় রয়েছে। গত ম্যাচে তিনি 59 রানে একটা উইকেট নিয়েছিলেন, তো তাকে বিশ্রাম দিয়ে শরীফুলকে আনা হতে পারে। নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে। নাহিদ রানা কিন্তু প্রথম ম্যাচের ইম্প্যাক্ট প্লেয়ার, তিনি দেখিয়েছেন তার সক্ষমতা। দ্বিতীয় ম্যাচে হ্যাঁ, তার প্রত্যাশা মতো যায়নি, তবে নাহিদ যে ধরনের বোলার, মিরপুরের যে উইকেটে খেলা হচ্ছে ট্রু স্পোর্টিং উইকেট, সেখানে নাহিদের ওই ডেকে হার্ড হিট করার ক্ষমতাটা কাজে লাগাতেই হবে, লাগানোর দরকার, প্রয়োজন বোধ করবে বাংলাদেশ। তো সেখানে নাহিদ রানা আরও একবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তো সেই জায়গায় নাহিদ এবং মুস্তাফিজের সাথে শরীফুল পেস বোলিং বিভাগে ঢুকতে পারেন, আর ওপরের দিকে সৌম্য সরকার, সাইফ হাসানের জায়গায় ঢুকতে পারেন। এটা সম্ভাবনা। শেষমেশ বাংলাদেশ দল কি করে সেটা তো দেখার বিষয় থাকবেই। তবে নিঃসন্দেহে সর্বশেষ পাকিস্তান যখন বাংলাদেশে সফর করতে এসেছিল T20 সিরিজের জন্য, তখন কিন্তু তারা হেরে গিয়েছিল। এবারও বাংলাদেশ সেটাই করতে চাইবে। আর সর্বশেষ বিষয়ে, সর্বশেষ আলাপনে, ব্যাটিং অর্ডার বা ব্যাটারদের কাছ থেকে ওই সাপোর্টটা বোলারদের দরকার হবে। যেমনটা আসলে বলা হচ্ছিল যে উইকেটে সবার জন্য সহায়তা রয়েছে, উইকেটে যে বুদ্ধিমত্তার সাথে ইমপ্লিমেন্ট করতে পারবে নিজের স্কিল, তারা ভালো করবে। সো ওইখানে ব্যাটারদের কাজ করার জায়গা রয়েছে। আফিফ হোসেন দীর্ঘদিন পরে এসেছিলেন, তাকে কাজে লাগাতে হবে নিজের জায়গাটা। গত ম্যাচে তিনি পারেননি, যদিও চাপের মধ্যে ছিলেন, বাট সবারই কাজে লাগাতে হবে। একাদশটা 1 থেকে 11 বলে শেষ করে দিচ্ছি। প্রথমেই সৌম্য, তামিম, 3 নম্বরে নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। এতক্ষণ আমি জয়ন্ত বিন্দু আপনাদের সাথে ছিলাম। আপনারা ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।